আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একছত্র আধিপত্য এবং নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা বেশ উৎফুল্ল, আনন্দের বন্যা, এবং মনে হয় যেন আকাশের চাঁদ তারা পেয়েছে। কেউ কেউ প্রকাশ্য রাজনীতির স্বপ্ন দেখছে, অনেকে চিন্তা করছে যে শেখ হাসিনা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারেন, আবার অনেকে আওয়ামী লীগের অফিসে বসে রাজনীতি করার স্বপ্নে বিভোর হয়ে পড়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাতে আমরা শুনতে পেলাম যে নবনির্বাচিত সংসদ সদস্য তিনি আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আবার এই খবর শুনলাম যে কোনো কোনো অফিসে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেছে। আবার পরবর্তীতে একটা অফিস বোধহয় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে দেখুন যে নির্বাচনের সময় নিঃসন্দেহে এমন কিছু ঘটনা ঘটেছে আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির মধ্যে, যার কারণে বিএনপির নেতাকর্মীরা বিপুল সংখ্যক আওয়ামী লীগের ভোটারদের ভোট তারা লাভ করেছে এবং প্রায় সব নির্বাচনী এলাকাতে যারা বিএনপির প্রার্থী ছিলেন তারা আওয়ামী লীগ ভোটার, আওয়ামী লীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগ ব্যাপারে বড় বড় ইতিবাচক কথা বলেছেন। তাদের বক্তব্য হলো যে যারা অন্যায় করেননি, যারা ভালো কাজ করেছেন, কেবলমাত্র আওয়ামী লীগ করার কারণে তাদের বিরুদ্ধে কোনো রকম অন্যায় করা যাবে না, তাদেরকে হয়রানি করা যাবে না এবং তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করতে দিতে হবে এবং আমরা সেই নিরাপত্তা দেব। কোনো কোনো এলাকাতে সংসদ সদস্য যারা প্রার্থী তারা আওয়ামী লীগকে নিজেদের কাছে নিয়ে নিয়েছেন এবং আওয়ামী লীগের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে তারা দৃঢ়তা প্রদর্শন করেছেন, আওয়ামী লীগের জিম্মা নিয়েছেন। এবং আরো অবাক করার ব্যাপার হলো কিছু কিছু এলাকাতে নির্বাচনের পর আওয়ামী লীগের নেতাকর্মী সেই বিএনপির এক শ্রেণীর নেতাকর্মীর সঙ্গে একত্র হয়ে, বিএনপির মধ্যে যে গ্রুপ থাকে, দুটো গ্রুপ থাকে, তো একটা গ্রুপ আওয়ামী লীগের লোকের সাথে একত্র হয়ে তারা বিএনপির প্রতিপক্ষকে আচ্ছা মতো ঠ্যাঙ্গানি দিচ্ছে এবং সেই ঠ্যাঙ্গানিতে বিএনপির যারা লোকজন তারা কান্নাকাটি করে রীতিমতো অস্থির এবং তারা এখন না পারছে বলতে, না পারছে সহ্য করতে। কারণ হলো আওয়ামী লীগ টাকা মারেনি, বিএনপির যারা লোকজন আছে তারা আওয়ামী লীগের সাহায্য নিয়ে তাদের প্রতিপক্ষকে আচ্ছা মতো পিটুনি দিয়েছে। এটা যেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছিল, না বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তো সেক্ষেত্রে বিদ্রোহী প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে ধানের শীর্ষের প্রার্থীর সমর্থকদেরকে মার দিচ্ছে, আর ধানের শীর্ষের প্রার্থী যদি বিজয়ী হয়ে থাকে তাহলে বিদ্রোহী প্রার্থীর যারা লোকজন রয়েছে তাদেরকে মারধর করছে। এবারে যারা বিএনপি জোটের শরিক দল হিসেবে বিজয়ী হয়ে এসেছেন, তো এই বিজয়ীরা তাদের নিজেদের দল, তারপরে ধানের শীষের যারা কমিটির যারা লোকজন তারা আওয়ামী লীগের ভোট সবার সাহায্য এবং সহযোগিতা নিয়েই সংসদে এসছে এবং সেই এলাকাগুলোতে এখন আইন শৃঙ্খলা রীতিমতো হুমকির মুখে, ব্যাপক সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং এটি বাড়তে থাকবে। তো এই যে এটি অবস্থা, সেই অবস্থায় নিঃসন্দেহে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা খুশি হবেন। এর কারণ হলো গত 17টি মাসে তারা কোনো কাজ করতে পারেননি। অধিকন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, এটাকে মানে ওই যে পঙ্কজ উদাসের মতো নিকলো না নেকাব জামানা খারাপ হ্যাঁ, তো তারা বলতে গেলে অনেকটা হিজাব পরে, আওয়ামী লীগের লোকজন অনেকটা হিজাব পরে সমাজে চলাফেরা করতেন আর কোনো অবস্থাতে সেই হিজাব বা নেকাব তারা খুলতেন না। এর কারণ হলো জমানা খুব খারাপ, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা তাদের কাছে ভীষণ রকম বিষদায়ক ছিল। ফলে যে কোনো মূল্যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটানোর জন্য বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এটা এখন একটা ওপেন সিক্রেট। তো কাজেই বিএনপি যখন বিজয়ী হয়েছে তখন তারা বিএনপির কাছে চাচ্ছে যে প্রতিদান চাচ্ছে। তো এই গেল দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নির্বাচন কেন্দ্রিক বিএনপি এবং আওয়ামী লীগের যে সমঝোতা এবং নির্বাচন পরবর্তী সময় বিএনপি এবং আওয়ামী লীগের এই সখ্যতাকে নিয়ে দেশের স্থানীয় রাজনীতি এটি কেমন চলছে তার একটি প্রাথমিক যাকে বলা হয় জরিপ। এর বাইরে যেটি হবে আগামীতে সেটি আরো ভয়াবহ। ভয়াবহ যে সকল আসনে জামাত জয়লাভ করেছে সে সকল আসনে জামাতের সঙ্গে আওয়ামী লীগের লোকের সখ্যতা হবে। এই কারণে হলো বিএনপি যে কাজগুলো তারা করছে সেটা, সেই কাজগুলো হলো চাঁদাবাজি, মাস্তানি, রাহাজানি। তো এগুলো করে পুরো সমাজের যে নিয়ন্ত্রণ তাদের হাতে। আর যেহেতু তারা টাকা পয়সা কালেকশন করছে, থানা পুলিশের যে সকল দুর্বৃত্ত রয়েছে, যে সকল বাজে লোক রয়েছে, তাদের সঙ্গে এই ধরনের চাঁদাবাজদের একটা ভালো সম্পর্ক থাকে, ভাগাভাগি, বিচার সালিশ সবকিছু। তো সেক্ষেত্রে যিনি জামাতের সংসদ সদস্য তিনি তার নেতাকর্মীদেরকে নিয়ে বিএনপির যে চলমান যে দখল বাণিজ্য, চাঁদাবাজি, মাস্তানি, এইগুলোর বিরুদ্ধে তিনি কিছুই করতে পারবেন না।
তো সেই ক্ষেত্রে যারা একটু স্মার্ট চালাক তারা করবেন কি, প্রশাসনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে ব্যাপক মাত্রায় আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করবেন। এবং আওয়ামী লীগ যদি সেই এলাকাতে ফিরে আসে এবং জামাতের নেতাকর্মীদের সঙ্গে যদি আওয়ামী লীগ একত্র হয়, তার সঙ্গে যদি জামাতের এমপি সাহেব থাকেন, তো সেখানে জামাত এবং আওয়ামী লীগ খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে। এবং তারা কি করবে, বিভিন্ন জায়গাতে স্টায়ারিং কমিটি করবে, চাঁদাবাজ প্রতিরোধ স্টায়ারিং কমিটি, তারপর দুর্নীতি প্রতিরোধ স্টায়ারিং কমিটি, শান্তি শৃঙ্খলা রক্ষাকারী স্টায়ারিং কমিটি। এবং এই কমিটির সঙ্গে মুসল্লিরা থাকবে, ইমামরা থাকবে, শিক্ষকরা থাকবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবে এবং ভালো ভালো আওয়ামী লীগের বদমাশগুলো নয়, ভালো ভালো নেতাকর্মীরা থাকবে এবং জামাতের লোকজন থাকবে। ফলে যে একটা সামাজিক বিপ্লব শুরু হয়ে যাবে, সেই বিপ্লবে জামাত এবং আওয়ামী লীগ তারা অনেকটা এগিয়ে যাবে। যে এলাকাতে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগের লোকজন, বিএনপির পরিবর্তে যেখানে জামাত জয়লাভ করেছে সেখানে আওয়ামী লীগের এই অবস্থা হবে। তো কাজে আগামীতে যে সংসদের ভিতরে রাজনীতি হচ্ছে, সংসদের বাইরে রাজনীতি হচ্ছে, পথে ঘাটে মাঠে দূতাবাসগুলোতে যা কিছু হচ্ছে, সব জায়গাতেই অনিবার্য হিসেবে আওয়ামী লীগ চলে আসবে, বিএনপির সাহায্যকারী শক্তি হিসাবে, জামাতের সাহায্যকারী শক্তি হিসাবে, এবং অন্যান্য যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যারা বিএনপি ধানের শীষ নিয়ে বা বিএনপি সমর্থন নিয়ে বা সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও আওয়ামী লীগের সহযোগিতা নিতে হবে এলাকায় মুভমেন্ট করার জন্য। এর কারণ হলো যে বিএনপি এখন যে সুযোগগুলো ভোগ করছে গত 17 মাসে, যেটা কন্টিনিউ আছে, এটা তারা জীবনে কোনো অবস্থাতে ছাড়বে না। এমনকি তাদের যদি জেলে যেতে হয়, তাদের বিরুদ্ধে যদি সে আবার অপারেশন ক্লিন হার্ট পরিচালিত হয়, তবু তারা এই কাজ থেকে সহজে বিরত হবে না। এর কারণ হলো এগুলো নগদ ধান্দা পানির ব্যাপার, মাল পানির ব্যাপার। এক একটি এলাকাতে, যেমন কারণ বাজার এলাকাতে শোনা কথা, ডেলি কয়েকশো কোটি টাকার, আল্লাহ মাফ করুক, আমি 1 কোটি টাকাও একসাথে দেখিনি কখনো। তো কয়েকশো কোটি টাকা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি কিন্তু মানে 1 কোটি টাকা একসাথে দেখিনি, মানে ব্যাংক থেকে উঠে 1 কোটি টাকা একত্রে রেখে আমার হয়নি, ট্রানজাকশন হয়েছে, বহু ট্রানজাকশন হয়েছে। হয়তো আমার সহায় সম্পত্তি বিক্রি করলে বা একত্রে করলে কয়েক শত কোটি টাকা হবে। আল্লাহ আমাকে সেই এমপি হওয়ার অনেক আগে, আজ থেকে 25 বছর আগে, সেই 100 কোটি টাকার মালিক করেছেন। তো মানে আমি বললাম এই অর্থে যে মানে একত্রে সেই টাকাগুলো টেবিলে রেখে গোনা জমা করা, এটা আমার জীবনে কখনো হয়নি। আসছে, খরচ করেছি, ইনভেস্ট করেছি, সেভাবে চলেছে। এনিওয়ে, তো যেটা বললাম যে যারা দুর্নীতি করে, তো তাদের কাছে তো অনেকের এই দুর্নীতির টাকা রাখার জন্য বড় বড় সিন্দুক থাকে। 1 কোটি টাকা যদি আপনার কাছে থাকে, 1000 টাকার বান্ডেল যদি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে? 100টা বান্ডেল লাগে 1 কোটি। যদি 100 কোটি হয়, তাহলে কতগুলো বান্ডেল লাগে, কতগুলো ট্রাঙ্ক লাগে, কতগুলো যাকে বলা সিন্দুক লাগে। এবং এই ধরনের মানে 100 কোটি টাকা কারণ বাজার থেকে যদি কেউ বহন করে নিতে হয়, তাহলে তো তার একটা রীতিমতো পিক আপ লাগবে। তো এটাই আমি বলছিলাম যে এই যে এত টাকার যে লেনদেন, এটা তো কারো ঝাড় ফুঁক কিংবা কারো ধরেন নীতি কথা, এতে কেউ বন্ধ করবে না। টাকার আনন্দ, টাকার লোভ, টাকার লালসা, টাকার মায়া, টাকার মোহ এত নির্মম, এত নিষ্ঠুর যে টাকার জন্য অনেকে দেশ বিক্রি করে, টাকার জন্য অনেকে নিজের মাকে বিক্রি করে দেয়, স্ত্রীকে বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, টাকার জন্য নিজের কিডনি বিক্রি করে দেয়, নিজের চোখ বিক্রি করে দেয়, হার্টের বাল্ব বিক্রি করে দেয়। এই হলো টাকা। তো কাজে সেই টাকা যারা শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে, তারা কোরআনের কোনো আয়াত দ্বারা বা হাদিসের কোনো যাকে বলা হয় নির্দেশনা দ্বারা এগুলো বন্ধ করে দিবেন, এটা হয় না। ফলে এদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলবে যারা চাঁদাবাজ বিরোধী লোকজন, বিশেষ করে জামাতের যারা লোকজন, যারা এটা প্রচার করছে। আর এই কাজ করার জন্য তাদের ম্যান পাওয়ার লাগবে, আর সেই ম্যান পাওয়ার এখন তারা আওয়ামী লীগ থেকে নেবে। এটাই হলো স্বাভাবিক রাজনীতির হিসাব। এবং সেই হিসাবে দূর থেকে বসে, বিশেষ করে দিল্লি থেকে বসে এই দৃশ্য দেখবে শেখ হাসিনা, আর হাসবে এবং খুশি হবে। এবং তিনি যদি ফুস করে নিজের ইচ্ছায় হোক, সরকারের ইচ্ছায় হোক, জামাতের ইচ্ছায় হোক, তারেক জিয়ার ইচ্ছায় হোক, নরেন্দ্র মোদীর ইচ্ছায় হোক, অলনে ছাড়েন, কোনো একদিন হঠাৎ করে যদি আপনি দেখেন ত্রিপুরা দিয়ে সোজা কুমিল্লা টুস করে ঢুকে গেছে, অথবা মেহেরপুর বৈদ্যনাথ তলা থেকে মানে ওখান দিয়ে ঢুকে গেছে, অথবা চাঁপাই নবাবগঞ্জ দিয়ে ঢুকে গেছে, এটা বা ওই শিলিগুড়ি দিয়ে ঢুকে গেছে, রংপুর দিনাজপুর দিয়ে। ওখানে তো তার দিনাজপুরের যে ওই এলাকার তো তার স্বামীর বাড়ি, ডক্টর মোহাম্মদ ওয়াজেদ সাহেবের বাড়ি, তো তিনি সেখান থেকে ঢুকে গেছেন। এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তখন কি বলবেন বলেন? দৃষ্টিতে মনে হচ্ছে জামাত এবং এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের উপর প্রচন্ড বেগে রাজনীতির যে কালবৈশাখী ঝড়, এগুলো ধেয়ে আসছে। গত 17 মাসে এনসিপি এবং জামাতের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, যারা খুব বেশি ভোকাল ছিলেন, কথাবার্তা বলেছেন, বিভিন্ন লোককে আঘাত করেছেন,
বিভিন্ন মবের নেতৃত্ব দিয়েছেন, অনেকে দুর্নীতি করেছেন, অনেকে দুর্নীতি করেননি কিন্তু বেয়াদবি করেছেন। এবং তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ সম্পর্কে আপত্তিকর কথাবার্তা বলেছেন। সম্ভবত বিএনপির যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী রয়েছেন তারা তাদের যে বিক্ষুব্ধ মনোভাব এটি খুব দ্রুত তারা সেটা প্রকাশ করবেন, যা কিনা জামাত এবং এনসিপিকে বা 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেবে। এখনো পর্যন্ত নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেনি, নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়নি এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ক্ষমতায় রয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জামাতের। এবং এখন পর্যন্ত প্রশাসনের যে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলো ডিসিএসপি, সচিব থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সব জায়গাতেই জামাতের এক ছত্র আধিপত্য রয়েছে। বিএনপি ক্ষমতা আসার পর প্রথম 7 দিনের মধ্যে তাদের যে প্রাথমিক কাজ হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই জায়গাগুলোকে জামাতমুক্ত করার। এবং এই ব্যাপারে বিএনপির যারা লোকজন রয়েছেন এক চুল ছাড় দিবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। যে ব্যাংকগুলোতে পরিচালক রূপে, চেয়ারম্যান রূপে জামাতের লোকজন কাজ করছে, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, এবং নতুন যে 5টি ইসলামী ব্যাংককে একত্র করা হলো, এখানে যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে মতিউর রহমান চৌধুরী, না, মতিউর রহমান নিজামী সাহেবের একসময় সেক্রেটারি ছিলেন নাইবুর রহমান, পরে সচিব হয়েছিলেন। উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন তখন ওনার প্রাইভেট সেক্রেটারি ছিলেন পিএস, পরে তিনি সচিব হয়েছিলেন। অত্যন্ত মেধাবী, সৎ এবং আমাদের ওই দক্ষিণ অঞ্চলের মানুষ। আমার সঙ্গে তার একবার দুবার কথাবার্তা হয়েছে। ভালো লেখক, গবেষক, সব ঠিক আছে, জামাতের স্ট্যান্ডার্ডে হাইয়েস্ট একজন মানুষ। কিন্তু এই ভদ্রলোককে আমার কাছে মনে হচ্ছে না যে তাকে এই 5টি যে নতুন ব্যাংকে একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক নাম দেওয়া হয়েছে সেই ব্যাংকের যে পরিচালনা পরিষদের যে চেয়ারম্যান সেই পদে তাকে রাখা হবে। এমনকি এই মুহূর্তে জামাতের যে একসাথে আধিপত্য রয়েছে ইসলামী ব্যাংকে, সম্ভবত সেটা থাকবে না। এবং এখানে এস আলম সরাসরি না এলেও এস আলমের আশীর্বাদ পুষ্ট লোকজন আবার বোর্ড অফ ডিরেক্টরসে ঢুকে যাবে এবং তাদের মধ্যে থেকে চেয়ারম্যান নির্বাচিত হবে, এটা নিশ্চিত বলা যাচ্ছে। এবং এই আর্থিক প্রতিষ্ঠানটি, যেটা কিনা বাংলাদেশের গর্ব, এবং ইসলামী ব্যাংকের যত কর্মকাণ্ড, যত লেনদেন, যা কিছু আছে এগুলো জামাত রিলেটেড, জামাতের আইডিওলজির সঙ্গে যায় এবং জামাতের সঙ্গে থাকার কারণেই এই ব্যাংকটি ভালো করেছে এবং এই ব্যাংকটি এখনো পর্যন্ত টিকে রয়েছে এবং অন্য কোনো ব্যাংকগুলোর মতো সেটি দেউলিয়া হয়নি। তো সেখানেও রাজনীতির যে থাবা আওয়ামী লীগ জামানার মতো সেটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে নানা কারণে। আপনারা জানেন যে গত 17 মাসে বেশ কয়েকবার অ্যাটেম্প নেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের দখল নেওয়ার জন্য এবং এটা নিয়ে গোলাগুলি হয়েছে। তো যখন ক্ষমতা ছিলাম তখন যদি এই অবস্থা হয়, এখন ক্ষমতা লাভ করার পরে এটা হবে না, এটা বলা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো যে টাকা এত শক্তিশালী, টাকা যাদের কাছে আছে তারা নিজেদেরকে সবচেয়ে বেশি সেলিব্রিটি মনে করে। এখন এস আলম তিনি বাংলাদেশে যত টাকাই লুটপাট করেন না কেন, তিনি সিঙ্গাপুরে এখন রাজাহালে আছেন। কাউকে 2-4 কোটি টাকা নয়, 200-400 কোটি টাকা দেওয়া, 2-4 হাজার কোটি টাকা দেওয়া তার জন্য কোনো সমস্যা নয়। ফলে তার ব্যবসা ফিরে পেতে, তার অধিকার রক্ষা করতে তিনি ওই আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি লোকের সঙ্গেই ধরম মহরম করার সম্পর্ক চেষ্টা করবেন। এবং তার বাড়ি যেহেতু চট্টগ্রামে এবং বিএনপি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকগুলো থাকবেন চট্টগ্রাম অঞ্চলের, এবং তারেক রহমান সাহেবের আশেপাশে যত ঘনিষ্ঠ লোক আছেন সবার সঙ্গেই এস আলম সাহেবের মামা ভাগিনার সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, শালা দুলা ভাইয়ের সম্পর্ক এবং বন্ধুর মতো সম্পর্ক, হরিহরাত্মা। কাজে এস আলমকে যারা এই গত 17 মাসে ঠকিয়েছে, তার অপরাধগুলোর ব্যাপারে আমি কোনো কথা বলি না, তাকে যারা বঞ্চিত করেছে তারা এই বিএনপির ক্ষমতার এই সময়টিতে কোনো অবস্থাতে স্বস্তিতে থাকবেন না। ইসলামী ব্যাংক, এমনকি তিনি যে 21 টেলিভিশন কিনে নিয়েছিলেন, তো 21 টেলিভিশনের যিনি মালিক সালাম সাহেব, তাকে এস আলম মূলত, এস আলম করেনি, তখন ডিজিএফআই মূলত তাকে সেখান থেকে মানে তাকে জেলে নেওয়া হলো, তার মালিকানা ছিনিয়ে নেওয়া হলো এবং ওখানে এস আলমকে বসিয়ে দেওয়া হলো। তো শেখ হাসিনার পতনের সঙ্গে সঙ্গে আবার সালাম সাহেব 21 টেলিভিশনের দখল নিয়ে নিল। কিন্তু ওই যে বললাম যে এস আলমের লোকজন, প্রেতাত্মাগুলো তো এখন ঘুরে বেড়াচ্ছে। আবার সালাম সাহেব এই বর্তমান বিএনপির অনেকের সাথে তার সম্পর্ক ভালো না, আর এনে একটু ঘাড়তেড়া টাইপের, একটু অন্যরকম। একটা সময় শেখ হাসিনার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন মানে 21 টেলিভিশন, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে চোখ উল্টাতে তার দেরি লাগেনি। আবার বিএনপির জামানায় বিএনপির সাথে তারেক রহমান সাহেবের সাথে তার চোখ উল্টাতে কিন্তু তার দেরি লাগেনি।
আবার তার নিজের প্রয়োজনে তিনি একসময় তারেক রহমান সাহেবের গুণগান গাওয়ার চেষ্টা করেছেন, তার মানে ভাষণ প্রচার করতে গিয়ে তিনি সরকারের রোষানল করেছেন। কিন্তু এটা এই মুহূর্তে কোনো এক্সকিউজ হিসেবে বা তার সেফ গার্ড হিসেবে, ভ্যান গার্ড হিসেবে কাজ করবে না। কাজ করবে হলো যে এই ২১শে টেলিভিশনের মালিকানা নেওয়ার জন্য বিএনপির মধ্যে অনেক মানুষ লোভাতর। এর কারণ হলো এই টেলিভিশনকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে। এর স্ক্রিনটা এখনো ভালো, সব দিক দিয়ে ভালো, এবং এর যে ইকুইপমেন্ট থেকে অন্য যা কিছু রয়েছে যথেষ্ট সুন্দর। তো এই বিষয়গুলো নিয়ে যারা ৭১ টিভি দখল করেছে, যারা অন্যান্য বেসরকারি টেলিভিশনগুলো গত ১৭ মাসের দখল করেছে, বিএনপির যারা লোকজন রয়েছে, তারা ২১শে টেলিভিশন কেন ছাড়বেন? এক। ২ নম্বর হলো যে এস আলমের যে প্রেতাত্মা যদি বিএনপির উপর ভর করে এবং বিএনপির ক্ষমতাধর লোকজন যারা এস আলমের শালা, দুলাভাই, ভাতিজা, মামু এই পর্যায়ে রয়েছেন, তারা যদি বেনামে এস আলমকে আবার এখানে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আর এক দফা আব্দুল সালাম ২১শে টেলিভিশন মালিক তার কপাল পড়বে, এবং সেটা পড়ার সম্ভাবনা খুব খুব বেশি। তো এনিওয়ে এই জিনিসগুলো ঘটতে যাচ্ছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি শুরু হয়ে গেছে ব্যাংক পাড়ায়, বিমা পাড়ায়, সরকারি অফিস আদালতে, এবং যারা গত ১৭ মাসে জামাতের লোক হিসেবে প্রথম দফা যারা হেলে দুলে ছিলেন, আবার যারা গুপ্ত হিসেবে টাকা দিয়ে বিএনপির নাম লিখিয়েছেন। একজন মানে সরকারি অফিসের খুব বড় কর্তা, তো তিনি আমাকে বলছিলেন, আজকেই বলছিলেন যে বড় বড় পদ পদবিগুলোতে যখন লটারি হলো বা নিয়োগ হলো, তো যারা জামাতের লোক তারা তো জামাতি কোঠায় যোগ্যতায় তারা নিয়োগ পেয়ে গেল অলমোস্ট 50%। আর বিএনপির কোটায় যারা নিয়োগ পেল, এনসিপির কোটায় যারা নিয়োগ পেল, তারা তো বেসিক্যালি জামাতের বি টিম। তার অন্য যারা জামাতের যারা লোকজন, তারা করলো কি রাতারাতি আবার বিএনপি হয়ে গেল। বিএনপি হয়ে তারা বিএনপির যারা এই ভাগ বাটোয়ারা করছিল, তারা সেখানে টাকা পয়সা দিল, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ যখন যে দরকার দিয়ে তারা ওই বিএনপির লোক হয়ে টাকা দিয়ে ঢুকলো, কিন্তু জামাতের লোক। তাহলে দেখুন প্রশাসনের যে লোকগুলো আছে, এক গ্রুপ এনসিপি নাম ধরে আছে, এক গ্রুপ জামাতের লোক ধরে আছে, আর এক গ্রুপ বিএনপি নাম ধরে আছে, কিন্তু বেসিক্যালি জামাতের লোক। তো এখানে আসলে রিয়েল বিএনপি পাওয়াটা ভেরি টাফ ব্যাপার। তো সেই দিক থেকে লোম যদি বাঁচতে চায়, কম্বল উজাড় হয়ে যাবে। তো প্রশাসনে এরকম যারা জামাতি কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা আতঙ্কের মধ্যে আছেন। তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া না হলেও তাদেরকে প্রাইস পোস্টিং থেকে দূরে সরিয়ে অগুরুত্বপূর্ণ স্থানে দেওয়া হবে, এরকম একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং যেটা কিনা আইন শৃঙ্খলা থেকে শুরু করে দেশের টোটাল যে আমলাতান্ত্রিক কর্মকাণ্ড রয়েছে সেই কর্মকাণ্ডে স্থবিরতা আনবে। গত ১৭ মাসে ইউনিট সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করেছেন, বিশেষ করে রাজস্ব খাতে, এনবিআর, এবং এটা আইএমএফ এর পরামর্শ অনুযায়ী করা হয়েছে। আইএমএফ বহু বছর ধরে যে জিনিসগুলো রাজনৈতিক সরকারের মাধ্যমে করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়ে সেটা এই ইউনিট সরকার কৃতি করে নিয়েছেন। বলা হচ্ছে এটা দীর্ঘমেয়াদে ভালো, আমাদের যারা করদাতা তাদের জন্য ভালো। এর কারণ হলো একই ব্যক্তি যিনি বিচারক আবার তিনি পুলিশ, এটা ভালো নয়। পুলিশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং গুলি করার যে ক্ষমতা, দুটো যদি এক হাতে থাকে, তাহলে এখানে যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়, এখন আমাদের রাজস্ব ব্যবস্থায় ঠিক একই অবস্থা হয়েছে। যেমন ধরুন একজন কর কমিশনার, তো তিনি কর মানে কর কমিশনার কর আদায় করছেন, আয়কর আদায় করছেন, আবার সেই আয়কর মকুব করা, নতুন করে কর আরোপ করা, এই পুরো ক্ষমতাটি তার হাতে, কম্পোজিট। তো ফলে কি হলো, যে কর্মকর্তা যে টেবিলে বসেন তিনি সেটা উপ কমিশনার হন, মানে ডিপটি কমিশনার হন, জয়েন্ট কমিশনার হন বা কর কমিশনার হন, একই অবস্থায় কাস্টমসে। তো এটা মানুষের জীবনকে ঝালাপালা করে ছাড়ে। কত ব্যবসায়ী যে এরকম কর কমিশনার বা কাস্টমস কমিশনার বা ভ্যাট কমিশনার, তাদের অত্যাচারে ব্যবসা বাণিজ্য ছেড়ে দেউলিয়া হয়ে গেছে, অনেক আত্মহত্যা করেছে, তার কোনো নিয়াত্তা নেই। কারণ হলো তিনিই বিচারক, তিনি সেই হাকিমদাতা, তিনি হুকুমদাতা, তিনি দণ্ডমুণ্ডের মালিক। এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন। সেটা হলো সিদ্ধান্ত দেবে যারা, তারা বাস্তবায়ন করবে না, আর যারা বাস্তবায়ন করবে তারা সিদ্ধান্ত দিতে পারবে না। ফলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেছে। যিনি কর কমিশনার তিনি শুধু কর কালেকশন করবেন, আবার কর কত হবে এটা নির্ধারণ করে দেবে জাতীয় রাজস্ব বোর্ড, তাদের আবার এই কর কালেকশনের ব্যাপারে কোনো ক্ষমতা থাকবে না। তো এই জিনিসটা করা হয়েছে। এখন এই নতুন সরকার এসে এটা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে ভীষণ রকম যাকে বলা হয় বিপ্লব হয়েছে। তারপরে এখানে কর্মবিরতি হয়েছে, অনেক মানুষের চাকরিচ্যুতি ঘটেছে, কিন্তু আইএমএফ এর
শর্ত অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত শক্ত হাতে এই জিনিসগুলো দমন করেছেন। এখন নতুন সরকার আসার পর এটা কি হবে, এটা নিয়ে যে আবার সেই নতুন জটিলতা শুরু হয়ে যায়, তাহলে গত 17 মাসের যে স্থবিরতা এটা আরো মুখ থুবড়ে পড়বে। একই অবস্থা চট্টগ্রাম বন্দর নিয়ে, মংলা বন্দর নিয়ে, পায়রা বন্দর নিয়ে, একই অবস্থা আমাদের যে বিদ্যুৎ সেক্টর নিয়ে। এখানে যে আওয়ামী লীগ জামানাতে যারা অলিগার ছিলেন, সেই অলিগার শ্রেণী মূলত গত 17 মাস ধরে বিএনপি বা জামাতের যে গ্রুপটি রয়েছে তাদের মাধ্যমে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল দেশের বাইরে থেকে। এখন বিএনপি এই অবস্থাতে এসে যদি অলিগারদেরকে, আওয়ামী অলিগারদেরকে 100% বাদ দিয়ে নিজেরা যদি অকুপাই করতে চায়, সেটা একটা সমস্যা তৈরি হবে। অথবা আওয়ামী লীগ অলিগাররা যদি আবার জামাতের যারা লোকজন আছে তাদেরকে বাদ দিয়ে বিএনপির কাছে আসতে চায়, ওটা আবার রাজনৈতিক শূন্যতা তৈরি করবে। সব মিলিয়ে যে সময়টি যাচ্ছে তাতে আমরা যে একটা সুবিধাবাদী জাতি এবং সবসময় সুযোগের সন্ধানে ঘুরে বেড়াই, যেখানে মাল আছে, যেখানে ক্ষমতা রয়েছে, সেখানে জিহ্বাটা বের করে দিই পা চাটার জন্য। আমরা কখনো ক্ষমতার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অভ্যস্ত নই, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি না, ক্ষমতাকে প্রশ্ন করতে পারি না, ক্ষমতাকে সমালোচনা করতে পারি না। আর ক্ষমতা যেদিকে যায় সেই দিকে আমরা ছুটতে থাকি। যদি আবর্জনা ড্রেন, মানে মানুষের গুয়ের যে ড্রেন, সেই ড্রেন দিয়ে ক্ষমতা যায়, আমরা সেই গুয়ের ড্রেনের মধ্যে ঝাঁপিয়ে পড়ি এবং বলি মারহাবা মারহাবা কিয়া বাত হ্যায়। তো এই অবস্থাতে এই যে নতুন একটি সরকার আসছে, সেই সরকার কোন দিকে যান, কি করেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যারা দীর্ঘদিনের সুবিধাভোগী শ্রেণী, তারা এই যে রাতারাতি যে ভোট পাল্টিয়েছে আওয়ামী লীগ থেকে জামাতে, জামাত থেকে আবার বিএনপিতে, এখন আবার এই 17 মাস পরে জামাত, বিএনপি, এনসিপি, ডক্টর ইউনূস, তার আত্মীয় স্বজন, চট্টগ্রামের যারা লোকজন, সবাইকে বাদ দিয়ে একেবারে বিএনপির দিকে মোতওয়াজ্জে হওয়া এদের জন্য একটা কি কঠিন একটা বিষয় তৈরি করবে। আলটিমেটলি যাই হোক না কেন, যা কিনা আমাদের রাজনীতিকে, আমাদের অর্থনীতিকে বিপত্তির মুখে ফেলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।